এখন বলবেন ডক্টর প্রবুদ্ধ মুখোপাধ্যায়। ডক্টর মুখোপাধ্যায় আমাদের রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালের আবাসিক চিকিৎসক, কিন্তু আমাদের পূজ্যপাদ মহারাজজির জন্য যে মেডিকেল বোর্ডটি হয়েছিল, যারা দিবারাত্রি মহারাজজির দেখাশোনা করতো, সেই মেডিকেল বোর্ডের তিনি কোঅর্ডিনেটর ছিলেন। ঠাকুর মা স্বামীজির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি। আজ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজির এই স্মরণ সভায় উপস্থিত পূজনীয় স্বামী শিবমায়ানন্দজিকে আমার প্রণাম জানাই। শ্রদ্ধেয় স্বামী ভজনানন্দজি, স্বামী বিমলাত্মানন্দজি এবং স্বামী বলভদ্রানন্দজিকে আমার প্রণাম। মাননীয় এস.কে. রয় বাবুকে প্রণাম জানাই। আমার সামনে উপস্থিত মহারাজদের, স্বামীজি মহারাজদের এবং ব্রহ্মচারী মহারাজদের আমার প্রণাম জানাই। আমার সামনে উপস্থিত সন্ন্যাসিনী মাতাজি, তাদেরকে আমার প্রণাম জানাই। উপস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী সকল দর্শক এবং শ্রোতাকে আমার নমস্কার। আমি সামান্য স্টেথজীবী মানুষ। বক্তা হিসাবে আমার সুনাম আমার অতি বড় গুণগ্রাহ্য হয়তো করবেন না, অথচ আজকের এই বিশাল বিদ্বজন ও ভক্তজন সমাবেশে যে হাজির হয়েছি, তা আমার গুরুকৃপা, মহারাজের আশীর্বাদ আর শ্রদ্ধেয় তাপস মহারাজের চিকিৎসক মণ্ডলীর কনিষ্ঠতম সদস্যটির প্রতি একটু বেশি ভালোবাসা। আজ এখন আমাকে বলতে হবে একজন বিরাট বহুমুখী যোগ্যতার সন্ন্যাসী সম্বন্ধে, যাকে আমি পেলাম তার জীবনের শেষ সন্ধ্যায়। এই অযজ্ঞের অসম সাহসে উৎস হচ্ছেন তিনি, যিনি মুখকে বাচাল করেন, যার কৃপায় পঙ্গু গিরি লঙ্ঘন করেন। সেদিন সেবা প্রতিষ্ঠানের ওনার বিশেষ কেবিনে ভর্তি হওয়ার পর প্রথম দেখতে গিয়েছি আমাদের সিনিয়র কনসালটেন্টদের সঙ্গে। বহুজন পরিবেষ্টিত অশীতিপর মহাপুরুষটির মধ্যে স্নিগ্ধ পিতামহতুল্য এক আবেশই কেবল আমি অনুভব করলাম। ক্রমে ক্রমে জানলাম ওনার দুর্দণ্ড প্রতাপ, অসাধারণ পরিচালন ক্ষমতা, বিরল ধীশক্তি, অনন্য সাধারণ ব্যক্তিত্ব। কিন্তু আমার প্রথম দিনের অনুভবই পরে 2 বছর মনের ভিতর রয়ে গেছে। এখন যখন চারিদিকে মুদ্রিত ও দৃশ্যমান মাধ্যমে এবং লোকমুখে শুনে ওনার বিশালত্ব অনুধাবন করছি, আমার শুধু এটাই মনে হচ্ছে আমি কত ভাগ্যবান, ওনাকে এত কাছে পেয়েছি। মহারাজের কর্মময় সন্ন্যাস জীবন সম্পর্কে বলার মতো বা নতুন কিছু আলোচনা করার মতো তথ্য আমার ভাণ্ডারে নেই। 2-4 কথা শুধু বলার, মহারাজের শেষ 2 বছরের, যে সময় আমরা কেবিনের মধ্যে রোগশয্যায় শায়িত মহাপুরুষটির একটু কাছাকাছি আসতে পেরেছিলাম। আর 2-1টি কথা শুধু আমার অনুভূতির। সেবা প্রতিষ্ঠানে থাকাকালীন চিকিৎসাশাস্ত্রের বিভিন্ন শাখায় বিশেষজ্ঞ 55 জন চিকিৎসক বিভিন্ন সময় ওনাকে দেখেছিলেন। 14 জন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল নিয়মিত ওনার দেখাশোনা করতেন। এই চিকিৎসক মণ্ডলীর একজন সদস্য হিসাবে আমি কথাগুলি বলবো। চিকিৎসক হিসাবে আমাদের সকলের কাছে মহারাজের যে আচরণটি সবচেয়ে বেশি অন্তরকে স্পর্শ করত, সেটি হলো তার নিজের রোগ ও শরীর সম্বন্ধে গভীর কিন্তু রসময় বৈরাগ্য। আমরা যখনই প্রশ্ন করতাম, মহারাজ আজ কেমন আছেন, সপ্রতিভ এবং সহাস্য উত্তর আসত, সে তো আপনারা বলবেন, বা আরও সংক্ষেপিত উত্তর, তুমিই বলো। অথচ সেই সময় হয়তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। প্রশ্ন করলে বলতেন, এই একটু। যতদিন মানসিকভাবে সস্থিত ছিলেন ও পরিবেশ পারিপার্শ্বিক সম্বন্ধে সচেতন ছিলেন, প্রয়োজনে যা কিছু করার সবেতেই ওনার অনুমতি পেয়েছি। কখনো এইসব নিয়ে অভিযোগ করতেও শুনিনি। হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দত্ত মহারাজের পেসমেকার বসানোর সময় খুব চিন্তিত ছিলেন। মহারাজের ভারী শরীর, সেই নিয়ে উনি একটু ভাবছিলেন যে অপারেশন করার সময় যদি কোনো অসুবিধা হয়, কিন্তু তিনি অতি সহজেই শল্য চিকিৎসকের সাহায্য ছাড়াই ওটা করে ফেললেন। এটা মহারাজের ইচ্ছা ছাড়া সম্ভব ছিল না হয়তো। যে মানুষটি তার মধ্য পরিণত বার্ধক্যেও খাদ্যরসিক ছিলেন বলে শুনেছি, শেষ জীবনে তার জীবন রক্ষার ন্যূনতম খাদ্য গ্রহণ থেকেও স্বেচ্ছায় নিজেকে সরিয়ে নিয়েছিলেন। কিন্তু ওনার এত অসুস্থতা, হাসপাতালে দীর্ঘদিন থেকে চিকিৎসাতে নির্ভরশীল হয়েও তার অন্তরের সেই আনন্দময় শিশুর মতো সত্তাটি এক মুহূর্তের জন্য ম্লান হয়নি। একজন প্রবীণ অধ্যাপক অত্যন্ত যত্ন সহকারে ওনার পেটে হাত দিয়ে পরীক্ষা করতেন। পরীক্ষা
হয়ে গেলে মহারাজও হাত বাড়িয়ে অধ্যাপকের স্ফীত মধ্যপ্রদেশে আদর করে হাত বুলিয়ে দিতেন। হাসপাতালবাসের প্রথম দিকে আমাদের আরেকজন প্রবীণ অধ্যাপককে একদিন ধরলেন। তোমার বয়স কত হে? তিনি বললেন, এই 64 পেরোলাম। মহারাজ বললেন, আমার কত জানো? 96 হয়ে গেছে। তা তোমার চুলগুলি সব পাকিয়ে ফেললে কি করে? অধ্যাপক চুপ করে আছেন দেখে মহারাজ একটু সান্ত্বনা দেওয়ার মতো মুখ করে বললেন, যাই বলো, তোমার চুলটি কিন্তু বেশ বাহারে পাকা। এমনই কিছু রহস্যময়তার সাক্ষী আমি ছিলাম। ঠাকুরের কথায় রসে বসে রাখিস মা, শুকনো সন্ন্যাসী করিসনি, এই ধারণাটি মূর্ত হতে দেখেছি মহারাজের ব্যক্তিত্বের মধ্যে। দীর্ঘ হাসপাতাল বাসের একটি পর্বে তিনি এক ধরনের স্নায়বিক অস্থিরতায় বেশ কিছুদিন কষ্ট পেয়েছিলেন, যেটা আমাদেরও দেখে কষ্ট হতো। বিস্ময়করভাবে তিনি কোনো কষ্ট জানাতেন না। শেষের দিকে তিনি যখন সব কিছু ছেড়ে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, সহজে সারা শব্দও দিতে চাইতেন না, তখনও আমাদের কখনো তাকে চৈতন্যহীন শরীর বলে মনে হতো না। কেন মনে হতো না, কয়েকটি ঘটনা বললেই বোঝা যাবে। আমরা মহারাজকে প্রণাম করে বলতাম, মহারাজ চকলেট দেবেন না? সেবক মহারাজ দুষ্টুমি করে মহারাজের বাম হাতে চকলেট দিয়ে বলতেন, মহারাজ দিন। উনি সব সময় চকলেটটা বাম হাত থেকে ডান হাতে নিয়ে তবেই দিতেন, কখনো তার অন্যথা দেখিনি। মহারাজের ভয় ছিল শুয়ে থাকা অবস্থায় চোখের জল যদি গড়িয়ে যায় তবে তা কানের ভিতর ঢুকে যাবে। একদিন ওনার চোখ দিয়ে জল পড়ছে, সেবক মহারাজ দেখলেন মহারাজ ওনার বাম হাতটি তুলে চোখের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তার মুখে বেশ একটু অশান্ত ভাব। সেবক মহারাজ তাড়াতাড়ি রুমাল দিয়ে জলটা মুছে দিয়ে মহারাজের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন, মহারাজ জল কানে ঢোকেনি। শুনে মহারাজ শান্ত হয়ে গেলেন, তৎক্ষণাৎ শান্ত হয়ে গেলেন। এই তো গত বছর নভেম্বর মাসে একদিন সন্ধ্যেবেলা কেমন যেন একটু অস্থির দেখা গেল মহারাজকে। বিভিন্ন ব্যাপার নজর করার পর সেবক মহারাজরা ভাবলেন মহারাজ বোধহয় জপ করতে চাইছেন। জপের মালাটা ওনার হাতে ধরিয়ে দিতেই একেবারে শান্ত। আর পিঁপড়ের ব্যাপারটা, আশিস মহারাজ, অশোক মহারাজ, শ্যামল মহারাজ, আমাদের হাসপাতালের সিস্টার এবং ব্রাদাররা প্রতি মুহূর্তে মহারাজের প্রতিটি খুঁটিনাটি ব্যাপারে তীক্ষ্ণ নজর রাখতেন। কি করে জানি ফুলের মালার মধ্যে একটি লাল পিঁপড়ে মহারাজের ডান হাতের ওপরে চলে এলো। উনি কিন্তু সেদিকে দৃষ্টি আকর্ষণ করালেন উপস্থিত সেবক মহারাজের। ওনার সত্তার একটি অংশ বোধহয় বেলুর মঠে রেখে গিয়েছিলেন। যখনই তাপস মহারাজ বা সেবক মহারাজরা বলতেন, মহারাজ বেলুর মঠ যাবেন, ওনাদের কাঁধে হাত তুলে দিয়ে বলতেন, চল। পরের দিকে শুধু হাত সামনের দিকে বাড়িয়ে দিতেন যখন উনি কথা বলতে পারছিলেন না। কিন্তু উনি চিকিৎসার উপরে এতটাই নির্ভরশীল হয়ে পড়েছিলেন যে আমরা ভরসা পেতাম না এখানে রাখতে। যে দুবার বিশেষ দরকারে উনি মঠে এসে থেকেছিলেন, দুবারই আমাদের অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর পরামর্শ মতো সঙ্গে এসে থেকে আবার ওনাকে বিশেষ ব্যবস্থায় নিয়ে গিয়েছি। আমরা যারা খুব কাছ থেকে ওনাকে এই শেষ সময় ওনাকে দেখেছি, ওনার ইচ্ছা অনিচ্ছাগুলো কিছুটা বুঝতে পারতাম, আর এক নিবিড় আত্মীয়তার টান অনুভব করতাম, যেন তিনি আমাদের পিতামহেরও অধিক। মহারাজের মহাপ্রয়াণের দিনটি আমাদের কাছে খুবই বেদনাদায়ক। ওই দিন দুপুরে মাননীয় রায়বাবু আমাকে এসে জিজ্ঞেস করলেন, মহারাজ কেমন আছেন? আমি দুরু দুরু বুকে কি বলবো বুঝতে পারলাম না। আমি বুঝতে পারছি মহারাজের অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। বললাম, ভালো না। উনি আশঙ্কা করেছিলেন হয়তোবা সেই দিনই মহারাজ চলে যাবেন আমাদের ছেড়ে, কিন্তু আমি সে কথা উত্তর দিতে পারিনি, কারণ আমি জানি এই মহাপুরুষদের ইচ্ছার ওপরে আমাদের কোনোই কন্ট্রোল নেই, আমরা কিছুই বলতে পারবো না। উনি যদি মনে করেন উনি থাকবেন, উনি যদি চলে যাবেন। এই শেষ 2 বছরে প্রায় প্রতিদিন 2 বেলা ওনাকে দেখতে যাওয়ার সুবাদে ওনার সান্নিধ্য পেয়ে ধন্য হয়েছে। যখন কোনো কারণে বাইরে গিয়েছি, দিনের ওই সময়গুলিতে ঠিক ওনার কথা আমার মনে পড়েছে। যখন কোনো কারণে বিশেষত রোগী সংক্রান্ত ব্যাপারে আমি বিচলিত থাকতাম, আমি অনুভব করতাম মহারাজের সঙ্গে দেখা করার পর আমার মন শান্ত হয়ে যেত, যেন তপ্তক্লান্ত পথিক বৃক্ষপাদপে বসে শীতল হয়। তার প্রবল ব্যক্তিত্ব বা কর্মময় জীবনের চোখ ধাঁধানো দীপ্তি বা প্রভা আমি পাইনি। আমি পেয়েছি অস্তমুখী সূর্যের কোমল উষ্ণতা ও মনোহর শোভা, যার স্মৃতি আমৃত্যু আমার পাথেয় হয়ে থাকবে। জয় রামকৃষ্ণ।